আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জ্বলছে তেল আবিব হাইফা। তেহরানে আইডিএফ এর পাল্টা আক্রমণ, রাষ্ট্রীয় টিভি চ্যানেল ক্ষতিগ্রস্ত। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থ উপদেষ্টার। বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী মাসেই জুলাই সনদ লক্ষ্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেবার পরামর্শ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে সব রাজনৈতিক দল ও দেশবাসী ঐক্যবদ্ধ, নেই কোনো মতবিরোধ, দাবি বিএনপি নেতা আমির খসরু। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় বড় পরিসরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। তেল আবিব ও হাইফা শহরের বিভিন্ন জ্বালানি কেন্দ্র ও স্থাপনা জ্বলছে বিস্ফোরণে। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল IRIB-তে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর বদলা নিতে ইসরায়েলি দুটি টিভি চ্যানেল অফিস খালি করার হুঁশিয়ারি দিয়েছে ইরান। বিপ্লবী গার্ডের হামলায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবিলম্বে ইরানি নাগরিকদের তেহরান ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। এদিকে ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাবের কথা ফ্রান্সের প্রেসিডেন্ট জানালেও তা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইরানের বিপ্লবী গার্ডের অ্যারোস্পেস ফোর্সের নতুন ধাপে চালানো হামলার জেরে ইসরায়েল জুড়ে এখন যুদ্ধের সাইরেন। সেখানকার মানুষের ভোরের ঘুম ভাঙে সাইরেনের আতঙ্কে। অন্ধকার নামলেই যেন গাজার ফিলিস্তিনিদের মতো ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে ইহুদিদের মধ্যেও। ইরানের শক্তিশালী ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল তেল আবিব, হাইফা, আশোদ এবং আশকেলনের মাটিতে পড়ার বিকট শব্দ আর বিস্ফোরণে দিক বিদিক ছুটাছুটি করেন ইসরায়েলিরা। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওইসব এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। তবে ইরানের এসব হামলার ক্ষয়ক্ষতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও হতাহতের সঠিক তথ্য দিচ্ছে না ইসরায়েল সরকার। অন্যদিকে অপারেশন রাইজিং লায়নের অংশ হিসেবে সোমবার রাতে ইসরায়েলের যুদ্ধবিমান থেকে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বোমা ফেলে দেশটির প্রতিরক্ষা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায় স্টুডিওতে একজন নারী প্রেজেন্টার টকশো অনুষ্ঠান পরিচালনার সময় হঠাৎই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে টিভি চ্যানেলটি। এই হামলায় মারা যায় প্রতিষ্ঠানটির এক সম্প্রচার কর্মী। পরে আবারও সম্প্রচার শুরু করে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেলটি। এর জবাবে ইসরায়েলের কয়েকটি টিভি চ্যানেলের কর্মীদের সেখান থেকে সরে যাওয়ার সতর্কতা জারি করেছে ইরান। ইসলামী প্রজাতন্ত্রের সম্প্রচার মাধ্যমের ওপর ইহুদিবাদী শত্রুর আক্রমণের তীব্র প্রতিক্রিয়া দেখানো হবে বলেও হুমকি দিয়েছেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত। ইসরায়েল যা করছে এটা প্রকাশ্য যুদ্ধাপরাধ। আমাদের সংবাদ সংস্থার অফিসে হামলা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আক্রমণ। এই বর্বর আক্রমণ এবং আগ্রাসনের জবাব দিব আমরা। ইরানের অপারেশন ট্রু প্রমিস 3-র আঘাতে নাস্তানাবুদ ইসরায়েল থেকে মার্কিন নাগরিকদের সরে যেতে বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে ইরানিদের তেহরান ছাড়তে সতর্ক করেছেন তিনি। ইরানের হামলা থেকে ইসরায়েলকে বাঁচাতে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। G7 সামিট শেষে এ তথ্য নিশ্চিত করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ভালো খবর দিয়েছেন। যুক্তরাষ্ট্র দ্রুত যুদ্ধবিরতি চায়, ফ্রান্স এটিকে সমর্থন করে। আশা করি দ্রুতই তা কার্যকর হবে। তবে যুদ্ধবিরতির প্রস্তাবের কথা অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইমানুয়েলের ওই তথ্য সঠিক নয় বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তিনি।
এদিকে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করলেই সংঘাত শেষ হবে। প্রয়োজনে খামেনিও আমাদের লক্ষ্যবস্তু হবে। ইরান চিরস্থায়ী যুদ্ধ চায় ও ইসরায়েলকে পরমাণু যুদ্ধের কিনারায় নিয়ে এসেছে। ইসরায়েল তাদের এই আগ্রাসন ঠেকাচ্ছে, অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়াতেই হবে। চিরশত্রু ইসরায়েলের সাথে ইরানের সংঘাতে দিন দিন উত্তেজনা বাড়ছে বিশ্বজুড়ে। এ অবস্থায় উস্কানি না দিয়ে বরং যুদ্ধবন্ধে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো পরাশক্তিগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশ্বের শান্তিপ্রিয় মানুষদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশেও এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ভারতের ধর্মতলায় উত্তেজনার কারণে তেল, গ্যাস ও সার আমদানিতে সমস্যা হতে পারে বলেও জানান তিনি। তাই বিকল্প প্রস্তুতি নিয়ে রাখছে সরকার। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন উপদেষ্টা। রিপোর্টে মাহবুব কবির চপলের থাকছে বিস্তারিত। ইরান ইসরায়েল যুদ্ধ কাঁপিয়ে দিয়েছে গোটা বিশ্বকে। দুই পরাশক্তির কেউ কাউকে ছাড় দিতে চাচ্ছে না, ফলে বন্ধ হচ্ছে না হানাহানি। তাদের ক্ষত ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। বাড়ছে জ্বালানি তেলের দাম, ব্যাহত হচ্ছে ইরান নিয়ন্ত্রিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল। যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশও ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থ উপদেষ্টা। ইরাকের যুদ্ধে আমরা একটা অবজার্ভ করছি, আমরা দেখছি ইমিডিয়েটলি কিছুটা বেড়েছে, বাট এখন আমাদের যেগুলোতে আমরা অলরেডি অর্ডার প্লেস করছি ওটা এফেক্ট করে না। আমরা অবজার্ভ করছি যে এই যে গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায়, এটা উইল টেক কেয়ার হবে। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। অর্থ উপদেষ্টা জানান, এখনো বাড়তি দামে তেল গ্যাস কিনতে হচ্ছে না, তবে পরিস্থিতি জটিল হলে পাল্টে যাবে সমীকরণ। তাই বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। বিকল্প চিন্তা যে এনার্জি মিনিস্ট্রিটা করছে ডেফিনেটলি। আমরা তো এলএনজির উপর ডিপেন্ড করি বেশি, এবং ইভেন শুধু যুদ্ধ তো শুধু এনার্জি প্রাইস না, আমার সার যেগুলো আসবে, আপনি জানেন বেশিরভাগ জাহাজ আসে কোন দিক থেকে, যে হরমুজ প্রণালী দিয়ে আসে, সেটা এফেক্ট করতে পারে। আমার মনে হয় এই জিনিসটা বেশি দিন চলবে না। তিনি আশা করেন যুদ্ধ দ্রুত শেষ হবে, তবে কোনো দেশের পক্ষ নেবে না বাংলাদেশ। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাসে জুলাই সনদ তৈরির আশা করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের অসমাপ্ত আলোচনার শুরুতে স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় আলী রিয়াজ বলেন, সব বিষয়ে একমত হতে পারলেও জাতি এবং রাষ্ট্রের স্বার্থে খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার প্রচেষ্টা চলছে। কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজের সভাপতিত্বে আগামী 3 দিন এই বৈঠক চলবে। বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো অংশ নিলেও জামায়াতে ইসলামীর কোনো প্রতিনিধি আজকের বৈঠকে অংশ নেয়নি। সংবিধান সংশোধনের প্রশ্নে আলোচনাটা উঠেছিল যে এটা যদি আনক্লাসিফাইড হয় তাহলে যে কোনো কিছু করে ফেলা যায়, যেমন বাকশাল, যেমন পঞ্চদশ সংশোধনী ইত্যাদি। ফলে ওইটাতে স্পষ্ট উল্লেখ থাকতে হবে যে ইস্তেহারে বর্ণিত সংবিধান সংশোধন প্রসঙ্গ আর জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে যুদ্ধাবস্থা, এই দুইটা জিনিসের প্রস্তাব আকারে এসেছিল। ফলে আপনাদের মানে এখন এই যে দুটো বিষয় নিয়ে সবার ঐকমত্য আছে। দুইটা পয়েন্টে মেজরিটি পার্টিগুলো একমত হয়েছে জানি, কিন্তু এখানে বিএনপি, জামায়াতে ইসলাম সহ আরো অনেক দল এই 3টা পয়েন্টে এগ্রিড হয়েছে সংবিধান সংশোধনী। 4টা প্রপোজাল আসছে, 4টা প্রপোজালের মধ্যে 2টা মোটামুটি একমত, বাকি 2টা নিয়ে যে ডিসেন্ট গুলো আছে সেগুলো যাতে রেকর্ডেড থাকে, ডিসেন্ট সাপোর্ট সেটা যাতে রেকর্ডেড থাকে। আপনারা কি কনক্লুশনে পৌঁছে গেছেন যে এটা জাস্ট আর কোনো লিগ্যাল বেসিস কিংবা অন্য কোনো দিকে যাওয়া যাবে না, শুধুমাত্র দায়সারা একটা সিগনেচার করবে এই জাতীয় সনদ, এইভাবে আপনারা বাস্তবায়ন করবেন? যে বারবার বলছেন যে সিগনেচার করা, মানে এই বিষয়টা সামনে নিয়ে আসছেন। সংকল্পবদ্ধ যে আমরা জুলাই মাসের মধ্যেই এই জাতীয় সনদ তৈরি করতে পারবো। সেক্ষেত্রে আপনারা ইতিমধ্যে সহযোগিতা দেখাচ্ছেন
এবং যে সময় এবং বিভিন্নভাবে সহযোগিতা করছেন সেজন্য রাজনৈতিক দলগুলোর প্রতি এবং নেতৃবৃন্দের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। আমরা আশা করছি যে এই প্রক্রিয়া অব্যাহত থাকলে আমাদের পক্ষে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে। আমরা চেষ্টা করছি সমস্ত বিষয়গুলোতে যাতে আমরা সকলে না হলেও সামগ্রিকভাবে বিভিন্ন বিষয়ে একমতে আসতে পারি। আমি আবারও বলি যে সব বিষয়ে হয়তো আমরা একমত হব না, কিন্তু তারপরেও আমাদের লক্ষ্য হচ্ছে জাতি এবং রাষ্ট্রের স্বার্থে যেন আমরা খানিকটা হলেও ছাড় দিয়ে এক জায়গায় আসতে পারি, সেই চেষ্টাটা আপনাদের দিক থেকে আমি লক্ষ্য করেছি। আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও দেশবাসীর মধ্যে কোনো মতের বিরোধ নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশে ব্রাজিলের রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠকে বাংলাদেশের কৃষি, প্রাণী সম্পদ এবং খেলাধুলার উন্নয়নে ব্রাজিলের সর্বাত্মক সহযোগিতার কথা জানান রাষ্ট্রদূত পাউলো ফার্নান্দো। বৈঠকের বিষয়ে জানতে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য, ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা এবং দেশের স্বার্থে এক হয়ে কাজ করার সংস্কৃতি তৈরি করতে না পারলে কোনো সংস্কার কাজে আসবে না। রমজানের আগে নির্বাচনের ব্যাপারে একটা জাতীয় ঐক্যমত আছে, এটা সবারই মতামত একটা। সেই জায়গাতে দ্বিমত কোথাও আছে আমরা মনে করি না, এবং জাতীয় এখানে ঐক্যমত পোষণ করছে। জাতি কিন্তু অত্যন্ত আনন্দিত এরকম একটা সিদ্ধান্তে আসার পরে, সবার মধ্যে একটা স্বস্তি ফিরে আসছে, এবং এই জায়গাটার মধ্যে কোনো অসুবিধা আমি দেখছি না। আর দিনক্ষণ যেটা, সেটা তো নির্বাচন কমিশন তারা ডিক্লেয়ার করবে। একটা জিনিস যেটা বিএনপি আগামী দিনে বিশেষভাবে মনোযোগী হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটা বড় পরিবর্তন, যে আমরা জাতীয় স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। শপথ না পড়ালে আনুষ্ঠানিকভাবে মেয়রের দায়িত্ব পালন করবেন না বলে জানিয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তবে জরুরি সেবা চালু রাখতে কাজ করে যাবেন তিনি। এদিকে আজও নগর ভবন মিলনায়তনে বৈঠক করছেন ইশরাক হোসেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কিছু কর্মকর্তা কর্মচারী ও বিএনপির সাবেক কাউন্সিলর এবং তার সমর্থকদের নিয়ে মতবিনিময় সভায় বসেন ইশরাক। তবে এদিন সভায় গণমাধ্যমের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। এর আগে ইশরাক হোসেন অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য ডিএসসিসিতে নিজের পছন্দের প্রশাসক নিয়োগ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। শপথ আয়োজন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার কথা জানান তিনি। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর যাত্রা শুরু হলো আজ। ট্রাইব্যুনাল ২ এর নিয়োগ পাওয়া ৩ বিচারককে সংবর্ধনা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এবং চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের ন্যায় বিচার প্রতিষ্ঠায় কোনো হুমকি পরোয়া করা হবে না। সংবর্ধনা অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশে যাতে আর কেউ দিনের ভোট রাতে করার চেষ্টা না করে, সেজন্য সকল অপরাধীর বিচার নিশ্চিত করতে হবে। আর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেন, গুম করে নির্যাতন ও হত্যার সংস্কৃতি বন্ধে অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে। সাবেক বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীকে চেয়ারম্যান করে গত ৮ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ গঠন করে সরকার। সদস্য পদে নিয়োগ পাওয়ার জন্য অন্য দুজন হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাসিদ এবং মাদারীপুরের জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবির। প্রস্তাবিত বাজেট বাস্তবসম্মত হলেও নিরাপদ পানি, স্যানিটেশন ও হাইজিনে বরাদ্দ কমায় উদ্বেগ জানিয়েছেন বিশ্লেষকরা। তাদের মতে ২০২৫-২৬ অর্থ বছরের ওয়াশ খাতে বরাদ্দ কমায় এসডিজি বাস্তবায়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন জীবিকায় ঝুঁকি আরও বাড়বে। ২০২৫-২৬ অর্থ বছরের ওয়াশ খাতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বরাদ্দ দিয়ে সংবাদ সম্মেলনে অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান বলেন, গ্রাম ও শহরে অঞ্চলভিত্তিক বৈষম্যহীন বাজেট বরাদ্দ নিশ্চিত করতে হবে। ওয়াশ খাতে প্রস্তাবিত বাজেটে ১০,৯০১ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার, যা আগের অর্থ বছরের চেয়ে ২২.৪৬ ভাগ কম। অ্যালোকেশন দেওয়ার চেষ্টা করছি জলবায়ু
পরিবর্তনের কনটেক্সটে আরো নতুন চিন্তা ভাবনা, বাট এই রাশ চ্যালেঞ্জগুলো এগুলো কোনো স্থির চ্যালেঞ্জ নয়। ওয়াটার কোয়ালিটি একটা বড় ইস্যু, স্যানিটেশন বিহেভিয়ার পরিবর্তন এসছে বটে। আমলাতান্ত্রিক বাস্তবায়নের সাথে কমিউনিটি পার্টিসিপেশনটা এটা কিন্তু হচ্ছে একটা মিসিং আইটেম, এখানে গুরুত্বটা দিতে হবে। মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। আগামী 4 থেকে 5 দিন এই অবস্থা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এদিকে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সৃষ্ট লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতার সংকেত জারি করা হয়েছে। ঐশী গোস্বামী প্রমাণ রিপোর্ট। টানা কয়েকদিনের ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবনে স্বস্তি এনেছে বর্ষার এই বৃষ্টি। এর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানেই হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ষাকাল শুরু হওয়ায় বৃষ্টি হলেও গরম অনুভূত হয়েছে। আগামী 1 সপ্তাহ বৃষ্টির সাথে থাকতে পারে দমকা হাওয়া। বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটা কিন্তু আরো কয়েকদিন চলবে। ভারী বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি আরো সারা দেশে থাকবে। কতদিন দীর্ঘ হতে পারে এটা পরিস্থিতি একটা সময় যত আসবে এটা আরো ভালোভাবে বোঝা যাবে। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপের সৃষ্টি হয়েছে। ঝড়ো বাতাসের আশঙ্কা থাকায় সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে লঘুচাপ তৈরি হয়েছে, এটার প্রভাবে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরের সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে, বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এদিকে বৃষ্টিপাতের কারণে ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা হতে পারে বলে জানিয়েছে এই আবহাওয়াবিদ। কিন্তু বর্ষার একটু আগে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। দেশে নতুন করে করোনা সংক্রমণে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গেল 2 দিনে পরীক্ষা হয়েছে 24 জনের। তবে কিট সংকট ও পিসিআর মেশিন অচল থাকায় বিপাকে পড়েছেন রোগীরা। এই দফায় আক্রান্ত হয়ে প্রথম হাসপাতালে ভর্তি হয়েছেন একজন। স্বাস্থ্য মন্ত্রণালয় মাস্ক পরা ও ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিলেও তা মানছে না কেউ। খুলনা থেকে এসএম হাবিবের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। খুলনা ও আশপাশের জেলা থেকে অনেকে জ্বর, সর্দি, কাশি, শরীর ব্যথার মতো উপসর্গ নিয়ে পরীক্ষা করতে আসছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। গত সোমবার 9 জনের করোনা পরীক্ষা হলেও সবার রিপোর্টই নেগেটিভ। অন্যদিকে পিসিআর মেশিন অকেজো থাকায় সঠিক আক্রান্তের সংখ্যা জানা যাচ্ছে না বলে ধারণা রোগীদের। এর আগেও আমি করোনার জন্য ভ্যাকসিন দিছি, তারপরেও আমার গলা ব্যথা, জ্বর, যে কারণে আমার সন্দেহ হচ্ছে, তাই আমি কোভিড-19 টেস্ট করতে আসছি। আমাকে টেস্ট দিয়েছে পিসিআর টেস্ট, বাট এখানে র্যাপিড টেস্ট হচ্ছে, পিসিআর হচ্ছে না। এখানে এখন পিসিআর কোথায় হচ্ছে এটা নির্দিষ্ট করে বলতেও পারে না। করোনার নতুন ভ্যারিয়েন্ট এবং সংক্রমণ বাড়ায় সতর্ক অবস্থায় রয়েছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে 40টি আইসোলেশন, 10টি আইসিইউ বেড ও অক্সিজেনের ব্যবস্থা। কয়েক বছর বিভাগে কোনো কোভিড পরীক্ষা না হওয়ায় আগের মজুদ থাকা টেস্টিং কিটগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কথাও স্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 3-4 বছর ধরে আমরা কোভিড এতটা ছিল না বিধায় আমরা আবার আগের অবস্থায় থেকে কিছুটা সরে আসছিলাম। আমাদের এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট যেটা, সেটাই হচ্ছে শুধু। আরটিপিসিআর খুব শীঘ্রই হয়তো চালু হবে, মেশিনের কিছু ক্যালিব্রেশন প্রয়োজন আছে। গত মে মাস থেকে দেশে কোভিড-19 সংক্রমণের হার কিছুটা বেড়েছে। 1.5 বছর পর গত 1 সপ্তাহে এ পর্যন্ত মারা গেছেন 5 জন। সোমবার পৃথক সভা করে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এটিএন বাংলা স্টাফ রিপোর্টার মনির হোসেন তপুর মা নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 12:30 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মরহুমা বেশ কিছুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি 4 পুত্র, 1 কন্যা এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আসর হাজারীবাগের ঝাউচর বড় মসজিদে জানাজার নামাজ শেষে আজিমপুর কবরস্থানে মরহুমার দাফন সম্পন্ন হবে। তার মৃত্যুতে গভীর শোকাহত এটিএন বাংলা পরিবার। ডাক্তার ও শিক্ষকদের কোনো দলভুক্ত হওয়া উচিত নয় বলে মনে করেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজগুলোর প্রথম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। অন্যদিকে নানা আয়োজনে নিজেদের নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয় আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। ভালো ডাক্তার হতে অর্জিত জ্ঞানকে দক্ষতায় পরিণত করবার তাগিদ দেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। বাংলাদেশে আসা আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজের এই শিক্ষার্থীরা গাইছেন তাদের নবীন শিক্ষার্থীদের জন্য। কণ্ঠে তাদের দৃঢ় প্রত্যয়, উই শ্যাল ওভারকাম। ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে নতুন সাজে সেজেছে আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ। মানব সেবার মহান ব্রত নিয়ে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা এই শিক্ষার্থীদের চোখে মুখে নব উদ্যম। সন্তানদের নিয়ে একাকার স্বপ্নে বিভোর তাদের অভিভাবকরাও। আমরা আদ্দিন পরিবারের সহচর্যে সেই চিকিৎসক হতে চাই যারা রোগ নয় রোগীকে দেখে। তোমরা তোমাদেরকে ধারণ করো যে ভালো মানুষ ভালো ডাক্তার হয়ে এখান থেকে বের হতে হবে, সেই স্বপ্ন তোমরা পূরণ করো। अगर कभी आइटम से दिल घबराए या घर वालों की याद आए, just put your hand on your heart and say all is well, all is well. এ সময় প্রধান অতিথির বক্তব্যে আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডক্টর শেখ মহিউদ্দিন ভবিষ্যৎ চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, শুধু হার্টবিট শুনলে হবে না, শুনতে হবে মানুষের হৃদয়ের কথাও। পালসের রেট কিভাবে কথা বলে আমি হাত দিয়ে ফিল করি, অন্তর দিয়ে অনুভব করি। এই যখন না হবে এটাকে হচ্ছে স্কিল, অর্থাৎ নলেজকে স্কিল যতক্ষণ পর্যন্ত আমি ট্রান্সফার না করতে পারবো ততক্ষণ আমি ডাক্তার হতে পারবো। এদিন সারা বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থীদের নিয়ে ভার্চুয়ালি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে শিক্ষার্থীদের নানা দিক নির্দেশনা দেন উপদেষ্টা নূরজাহান বেগম। ব্যক্তিগতভাবে মনে করি ডাক্তার এবং যারা শিক্ষক, যে কোনো পর্যায়ে শিক্ষকতা যারা করেন তাদের কোনো দল থাকার কথা না, তাদের কোনো দলের যুক্ত হওয়া উচিত না। রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজে 2024-25 শিক্ষাবর্ষে মোট 100 জন শিক্ষার্থী ভর্তি হয়। এর মধ্যে 74 জন দেশি ও 26 জন বিদেশি শিক্ষার্থী। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। এবার আল-আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। জয়পুরহাটে বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন এক তরুণ। সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা এই ফল স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী সহ বিভিন্ন জেলায়। বিদেশি রসালো এই ফল চাষে সব ধরনের সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টোব্বা। পাঁচবিবি উপজেলার কোকতারা তালতলি এলাকার হেদায়েত হোসেন শিপলু চাকরির পাশাপাশি গত বছর ৪৫ বিঘা জমিতে গড়ে তোলেন গ্যালাক্সি ড্রাগন বাগান। বর্তমানে ১ লাখ গাছে ঝুলছে সাদা হলুদ ফুল, আসতে শুরু করেছে ফলও। এই বাগানে কর্মসংস্থান হয়েছে অর্ধশত মানুষের। প্রতিদিন ড্রাগন দেখতে আসছেন অনেকে, কেউ কেউ কিনে নিয়ে যাচ্ছেন বিদেশি এই ফল। আমাদের আদিবাসী কিছু লোক আছে, আমরা সকলে মিলে কাজ করি এখানে আমাদের সংসার সচ্ছলভাবে চলে। মাসে 12,000 টাকা কাজ করে পাই, সেটা দিয়ে আমাদের অনেক কাজে লাগে। আমার বাড়ির পাশে এত বড় বাগান, ড্রাগন ফলের বাগান, আসলে অনেক সুন্দর গ্যালাক্সি ড্রাগন। এখান থেকে আমরা একটা শিক্ষা নিচ্ছি যে আমরা একটা ড্রাগন বাগান করার চেষ্টা করব যুবকেরা। চলতি মৌসুমে এই বাগান থেকে 150 মেট্রিক টন ড্রাগন পাওয়ার আশা করছেন শিপলু। আগামীতে চাষাবাদ বাড়ানো সহ রপ্তানি করার আশা তার। এই বছরে আমাদের প্রোডাকশন যেটা মনে করতেছি, আশা করতেছি প্রায় 1,50,000 কেজির মতো আমাদের টোটাল প্রোডাকশন হবে এই সিজনে। গুণগত মান ভালো ও চাহিদা থাকায় স্থানীয় বাজারের পাশাপাশি ড্রাগন বিক্রি হচ্ছে অনলাইনেও। দেশে চাহিদা বিবেচনায় এই ফল চাষে উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এই ড্রাগন যাতে নিরাপদভাবে উৎপাদিত হয় সেজন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাকে সার্বিক সহযোগিতা করছে। তার এই বাগানে আমাদের যথাযথ এলাকার বহু বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। ড্রাগনের মতো ফল চাষে দেশে বেকারত্ব কমবে, পাশাপাশি বিদেশে রপ্তানি করে রাজস্ব আয়ের সুযোগ সৃষ্টি হবে আশা সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও যান্ত্রিক ত্রুটি নিয়ে জরুরি অবতরণ করেছে এয়ার ইন্ডিয়ার AI-1
80 উড়োজাহাজটি মধ্যরাতে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাই যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার এই উড়োজাহাজ, কিন্তু কলকাতার কাছেই সেই ধরা পড়ে যান্ত্রিক ত্রুটি। দ্রুত অবতরণ করে কলকাতা বিমানবন্দরে দীর্ঘ সময় বিমানেই বসে থাকেন যাত্রীরা। সকাল 5:20 বিমান থেকে নেমে যাত্রীরা লাউঞ্জে চলে যায়। সব যাত্রী নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে গেল সপ্তাহে আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে মারা যায় 294 জন। এবারে খেলার খবর। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে গোলে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। দলের 5 রানে এনামুল হক বিজয়ের উইকেট হারায় সফরকারীরা। এরপর 39 রানে বিদায় নেন সাদমান ইসলাম। 6 রানের মধ্যে মমিনুল হকও বিদায় নিলে চাপে পড়ে টাইগাররা। তবে চতুর্থ উইকেটে 50 রানের জুটি গড়ে সেই চাপ সামাল দেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত। জ্বরের কারণে এই টেস্টে খেলতে পারছেন না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার নাইম হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 138 রান। ফিফা ক্লাব বিশ্বকাপে বেনফিকাকে 2-2 গোলে রুখে দিয়েছে বোকা জুনিয়র্স। তবে জয় পেয়েছে চেলসি আর ফ্ল্যামিঙ্গো। পর্তুগিজ ক্লাবের বিপক্ষে 21 মিনিটেই মিগুয়েল মেরেন্টিয়ালের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা ক্লাবটি। এরপর 27 মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সাবেক ক্লাব। 45 মিনিটে আন্ডার হেরেরা লাল কার্ড দেখলে 10 জনের রূপ নেয় বোকা জুনিয়র। সেই সুযোগ কাজে লাগিয়ে অ্যাঙ্গেল ডি মারিয়া আর নিকোলাস ওটামেন্ডির গোলে সমতায় ফেরে বেনফিকা। অন্যান্য খেলায় ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গো 2-0 গোলে হারিয়েছে ইএস তিউনিসকে, আর লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে একই ব্যবধানে জিতেছে চেলসি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। ইসরায়েল জুড়ে নতুন মাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, জ্বলছে তেল আবিব, হাইফা, তেহরানে আইডিএফ এর পাল্টা আক্রমণ, রাষ্ট্রীয় টিভি চ্যানেল ক্ষতিগ্রস্ত। ইরান ইসরায়েল যুদ্ধ দীর্ঘ হলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা অর্থ উপদেষ্টার, বিকল্প প্রস্তুতি রাখছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আবারও সংলাপে জাতীয় ঐক্যমত্য কমিশন, আগামী মাসে জুলাই সনদ লক্ষ্যে পৌঁছাতে দলগুলোকে ছাড় দেওয়ার পরামর্শ। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন প্রশ্নে সব রাজনৈতিক দল ও দেশবাসী ঐক্যবদ্ধ, নেই কোনো মতবিরোধ, দাবি বিএনপি নেতা আমির খসরুর। এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় রাজধানী সহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, লঘুচাপের কারণে সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।